বলা হলো আবারও যাচাই বাছাই করা হবে। এই বিদ্যালয়গুলো পরবর্তীতে আবারও যাচাই বাছাই করা হয়, কিন্তু আজ অবধি জাতীয়করণ করা হয়। প্রায় অনধিক 5,000 বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ করেছে। আমরা চাই এই সুপারিশটাকে দ্রুত বাস্তবায়ন করা হোক, এবং এই বাস্তবায়নের লক্ষ্যেই মূলত আমরা আবারও 30শে জুন থেকে আজকে 4 জুলাই দীর্ঘ 4র্থ দিনের মতো আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আছি এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে, আমরা আমাদের অবস্থান থেকে বিন্দুমাত্র পিছুপা হব না। প্রিয় দর্শক, আপনাদের সকলকে এসটিভি 52 এর আজকের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাজি। শিক্ষা আপনার আমার সকলের নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার যতটা সমুন্নত এবং মর্যাদায় জায়গা থাকে, আমরা নাগরিক হিসাবে ততটাই গর্বিত হই এবং গর্ববোধ করি। পৃথিবীর যে জাতি যতটা শিক্ষায় উন্নত, তার অবস্থান, তার ইতিহাস, তার ঐতিহ্য ততটাই উন্নত। প্রিয় দর্শক, শিক্ষা আমার আপনার সকলের নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজপথে নানান নানান পরিস্থিতিতে আন্দোলন সংগঠিত হয়েছে। আজও অবধি সেই শিক্ষার যথার্থ মূল্য, মর্যাদা এবং মেরুদণ্ড আমরা ঠিক রাখতে পারি নাই। সেই মূল্য, মর্যাদা, মেরুদণ্ড ঠিক রাখার জন্য বিশেষ করে যে শিক্ষার মূল জায়গা প্রাথমিক শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষার সেই মূল্য, মর্যাদা এবং বিশেষ করে এই শিক্ষার যারা কারিগর, শিক্ষার কারিগর মূলত শিক্ষকরা যদি তাদের ন্যায্য মূল্য, মর্যাদা এবং অবস্থান রাষ্ট্র থেকে যথার্থ জায়গায় পান, তাহলে একটি দেশ শিক্ষার দিক থেকে পর্যায়ক্রমে এগিয়ে যায় এবং উন্নত হয়। এই বিশ্বে আমরা দেখতে পাই যে জাতির শিক্ষায় যত উন্নত, তার অবস্থান, তার আন্তর্জাতিক পর্যায়ে তাদের ভাবমূর্তি ততটাই সমুন্নত এবং সংরক্ষিত। আজ যদি আমি জাপানের দিকে তাকাই, আমি যদি ব্রিটেনের দিকে তাকাই, যদি আমেরিকার দিকে তাকাই, আমেরিকা যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ধরুন, বিশেষ করে ব্রিটেনের লন্ডনের অক্সফোর্ড বলুন, এই বিশ্বের দেখুন যারা বিশ্বকে যারা নেতৃত্ব দিচ্ছে, বিশ্বকে বিশেষ করে সেই রাজনীতির পথ দেখাচ্ছে, উন্নয়নের পথ দেখাচ্ছে, তাদের শিক্ষা তত উন্নত। আমি যখন কথা বলছি তখন কিন্তু প্রেস ক্লাবে বেসরকারি প্রাথমিক শিক্ষা আন্দোলন নিয়ে, তাদের দাবি দাবা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সেখানে লাগাতার কর্মসূচি রেখে আমাদের এসটিভি 52 এর আয়োজনে উপস্থিত হয়েছেন বেসরকারি শিক্ষা সমিতি, বেসরকারি শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা এবং সংগ্রামী নেতা জনাব মামুনুর রশীদ খোকন। জনাব মামুনুর রশীদ খোকন, আপনাকে এসটিভি 52 এর আয়োজনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ এসটিভি 52 কলাকৌশল এবং সম্পাদক এবং উপস্থাপক নজরুল ইসলাম সাসি ভাইকে। আমি প্রথমেই বক্তব্যের শুরুতে আবারও ধন্যবাদ জানাই এসটিভি 52কে, যে তারা আমাদের অসহায় শিক্ষকদের নিয়ে তারা যে একটি টকশোর আয়োজন করেছে, এজন্য তাদের প্রতি আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত উন্নত, শিক্ষায় যে জাতি যত উন্নত, সে দেশ শত উন্নত। তো একটি শিক্ষায় একটি দেশকে উন্নত করতে পারে। এই ধারাবাহিকতায় স্বাধীনতার 54 বৎসরেও প্রাথমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে যে আমাদের রাজপথে আন্দোলন করতে হবে, সেটা আমরা কল্পনা করতে পারিনি। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশে যখন মানুষের খাদ্যের অভাব ছিল, বস্ত্রের অভাব ছিল, বাসস্থানের অভাব ছিল, ঠিক সেই মুহূর্তে প্রায় 37,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে একযোগে জাতীয়করণ করা হয়। এর ধারাবাহিকতায় 9 জানুয়ারি 2013 সনে একটি ঐতিহাসিক ঘোষণা ছিল যে বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই ঘোষণার আলোকে সারা বাংলাদেশে 30,352টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও আমাদের আমলাতান্ত্রিক জটিলতা এবং আমলাদের কারসাজির কারণে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়। বাকি 4,159টি বিদ্যালয়কে তারা জাতীয়করণের বাইরে রেখে এবং রাজনৈতিক একটি ট্যাগ লাগার কারণে প্রায়
4159টি বিদ্যালয় আজ অবধি জাতীয়করণ হতে পারেনি। এই বিদ্যালয়গুলো সম পর্যায়ের যেগুলো জাতীয়করণ করা হয়েছে, সম পর্যায়ের স্কুল হলেও একই সঙ্গে উপজেলা এবং জেলা যাচাই বাছাই হয়ে মন্ত্রণালয়ে জাতীয়করণের জন্য আসার পরেও আজ অবধি জাতীয়করণ হতে পারে না। আমি মনে করি যে প্রাথমিক শিক্ষার মূল ভিত্তি। একটি দেশের বা একটি ভবনের যদি বেসিক যদি ঠিক না থাকে, তাহলে ওই ভবন যেমন নড়বড়ে হয়ে, প্রাথমিক শিক্ষাটা একটি দেশের বা একটি রাষ্ট্রের বেসিক বা অক্সিজেন বলতে পারি আমরা। এই কারণে যে প্রাথমিক শিক্ষা সার্বজনীন না করলে, প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক না করলে কখনো একটি দেশ ও জাতি উন্নত হতে পারবে না। আমরা সেই অবধি মনে করেছিলাম যে 9 জানুয়ারি 2013 সনে যে ঐতিহাসিক ঘোষণা ছিল যে বাংলাদেশে আজ থেকে আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, আমরা সকল শিক্ষক সেই দিন আনন্দে উদ্বলিত হয়েছিলাম। কিন্তু দীর্ঘদিন পর এসে 2017 সালে এসে আমরা জানতে পারলাম যে আমাদের বিদ্যালয়গুলো তালিকা বহির্ভূত। আমার প্রশ্ন যে আমরা যদি তালিকায় বহির্ভূত হয়ে থাকি, তাহলে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য 2013 সনে কেন যাচাই বাছাই করা হলো? একই রেজলিউশন, একই ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আসার পরেও আমরাও হয়ে গেলাম তালিকা বহির্ভূত, আর কিছু স্কুল জাতীয়করণ হয়ে গেল। পরবর্তীতে আমরা যখন যোগাযোগ করলাম, বলা হলো আবারও যাচাই বাছাই করা হবে। এই বিদ্যালয়গুলো পরবর্তীতে আবারও যাচাই বাছাই করা হয়, কিন্তু আজ অবধি জাতীয়করণ করা হয়। পরিশেষে আমরা যখন 2017 সালে আন্দোলন করি, আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়ে গেলেন, একজন শিক্ষক মারাও যায়, তার অবধি জাতীয়করণ না পাওয়ার কারণে পরিশেষে আরও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের একজন সিনিয়র সচিব, গণভবন থেকে নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব আকরাম হোসেন 6 সেপ্টেম্বর 2020 সালে একটি বিজ্ঞপ্তি জারি করলেন যে আপাতত আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের সুযোগ নেই। তার এই বিজ্ঞপ্তিটির কারণে মূলত এখন আমরা জাতীয়করণ থেকে বঞ্চিত আছি। বর্তমান জুলাই আগস্টের ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লবী সরকার বা অন্তর্বর্তী সরকার আমাদের মাঝে এসেছেন, এই আসার পরে আমরা যখন এই রাজপথে আন্দোলন সংগ্রাম করি, এর ধারাবাহিকতায় মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আবারও উদ্যোগ নেওয়া হয় এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য। সেই লক্ষ্যে 3 ফেব্রুয়ারি 2025 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মূলত আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠি করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে এর প্রতিবেদন চাওয়া হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি গড়িমসি শুরু করা হয়। এই গড়িমসির কারণে বাধ্য হয়ে আমরা যখন আবারও আন্দোলন সংগ্রাম করি, তখন মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব মহোদয় সাথে যখন আমরা সৌজন্য সাক্ষাৎ করি, তিনি বলেন আমরা তো চিঠি করে দিয়েছি, কেন এখন আপনাদের জাতীয়করণ হলো না? ঠিক আছে, আমি বিষয়টা দেখব। সেই লক্ষ্যে আবারও রাষ্ট্রের নীতি নির্ধারকরা একটি স্বতন্ত্র কমিটি গঠন করে, যেই কমিটি কনসেন্ট্রেশন কমিটি নামে পরিচিত, তারা সারা বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে বিষয় নিয়ে একটি প্রতিবেদন দাখিল করেন এবং 192 পৃষ্ঠার, সেই 192 পৃষ্ঠার প্রায় 157টা উন্নয়নমূলক কর্মকাণ্ড ছিল। তার মধ্যে আমাদেরটা প্রথম ধাপে সুপারিশ করা হয়েছে এবং তারা আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলো পরিদর্শন করে অনাধিক 3 পার্বত্য এবং ছিটমহল সহ প্রায় অনাধিক 5000 বিদ্যালয়ে জাতীয়করণের জন্য সুপারিশ করেছে। আমরা চাই এই সুপারিশটাকে দ্রুত বাস্তবায়ন করা হোক এবং এই বাস্তবায়নের লক্ষ্যেই মূলত আমরা আবারও 30 জুন থেকে আজকে 4 জুলাই দীর্ঘ চতুর্থ দিনের মতো আমরা এই জাতীয় প্রেস ক্লাবে আছি এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে, আমরা আমাদের অবস্থান থেকে বিন্দুমাত্র পিছু হব না। আপনাকে STV 52 এর আজকের এই আয়োজনে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এ পর্যায়ে প্রিয় দর্শক, এই একই সংগঠনের মহাসচিব জনাব ফিরোজ উদ্দিন আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। যে পর্যায়ে এই যে আমরা জানতে পারলাম যে আপনার সাচিবিক মহল থেকে জায়গা থেকে
আহ, সাম্প্রতিক আপনার সরকার টেবিলে কি পরিস্থিতি আছে? এই যে বিলম্বিত হচ্ছে, মানে বিলম্বিত হচ্ছে সরকারের টেবিলে, এটা কি এই জায়গাতে সমস্যাটা কি? মানে আমলাতান্ত্রিক জটিলতা না কি সরকারের সরকারের সদিচ্ছা? এই দুইটা বিষয়ে আপনার আপনি জনাব ফিরোজউদ্দিন মহাসচিব বেসরকারি প্রাথমিক শিক্ষা সমিতি, এই বিষয়ে আপনাদের অবস্থান থেকে আপনারা কি তথ্য পেয়েছেন এবং কতদিনের মধ্যে বাস্তবায়ন করবেন সেই 4,000-এর মধ্যে 1300, 4,000-এর মধ্যে 1300, আরো তো ধরেন হিসাব করলে তো দ্বিগুণ রয়ে গেছে বাকি। তাহলে কতদিনের মধ্যে বাস্তবায়ন করবেন এবং তারা টাইম ফ্রেম এবং আশ্বাস কি দিচ্ছেন আপনাদের? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশে বিশেষ করে STV 52 এর যত কলা কৌশলী আছে প্রত্যেকটা কলা কৌশলীকে আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, বিশেষ করে সারা বাংলাদেশের 20,000 অভুক্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ভাই, আপনি আমাকে যে কথাটা বলেছেন সেটার স্পেসিফিকলি আমি উত্তরটা দিচ্ছি। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে 2016 সাল থেকে শুরু করে নিয়ে আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে বিভিন্নভাবে বিভিন্ন সময় হাঙ্গার স্ট্রাইক সহ দীর্ঘ 56 দিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবে আন্দোলন করেছি। আমাদের একজন শিক্ষক আত্মহত্যা দিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উনি মারা গিয়েছে। কিন্তু আমরা তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো সিম্প্যাথি বা কোনো ধরনের কোনো অনুভূতি, কোনো প্রজ্ঞাপন, কোনো চিঠি আমরা লিখিত আকারে পাইনি। কিন্তু জুলাই অভ্যুত্থানে মাধ্যমে যে ইন দ্য মিড টাইমের গভর্নমেন্ট আসাতে আমরা আশায় আলো বুক বেঁধেছি এবং আমরা বিশ্বাস করি বৈষম্য নিরসন করার জন্য উনি এসেছেন এবং আমরা বৈষম্যের শিকার আর থাকবো না। যার কারণে দীর্ঘ 1.5 যুগের বেশি সময় পরে হলেও আমরা এই সরকার আসার পরপরই আমরা তিনটা চিঠি পেয়েছি। তিনটা চিঠি পেয়েছি এবং আপনি আমার চেয়ে আপনি বিজ্ঞ মানুষ, আপনি বুঝতে পারবেন যে তিনটা চিঠি কোনো কিছু অর্জনের চাইতে যখন আমরা তিনটা জিনিস অর্জন করতে পারি, অবভিয়াসলি আমি হোপফুল হতে পারি যে আমার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। যার কারণে আমরা এই সরকারের কাছে আমরা আশাবাদী এবং 100% আশাবাদী যে এই গভর্নমেন্ট থাকা অবস্থায় নির্বাচনের পূর্বেই আমাদের দাবিটা ওনারা মেনে নেবে। যেহেতু কনসালটেশন কমিটি যে প্রতিবেদন দাখিল করেছে, এই প্রতিবেদনটা এখন আমরা যতদূর জানি ফার্স্ট অ্যাডভাইজারের কার্যালয়ে এবং ওনার টেবিলে আছে। এবং আমরা আপনাকে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে মন্ত্রণালয়, ডিজি মহোদয়, প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের কাজটা প্রায় শেষ। এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের এখন কাজটাই আছে ফার্স্ট অ্যাডভাইজারের কার্যালয়ে। ফার্স্ট অ্যাডভাইজার যদি ওখানে ওনার কলমের খুঁচায় শুধুমাত্র আমাদের যে কনসালটেশন কমিটির সুপারিশটা উনি যদি বলে দেয় যে এই সুপারিশটা বাস্তবায়ন করা হোক, তো আমরা আশা করি ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করতে মন্ত্রণালয়ের কোনো সমস্যা হবে না। আর আপনার মাধ্যমে আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই, 1300 বিদ্যালয়, আমার সভাপতি সাহেব বলেছেন 1300 বিদ্যালয় হচ্ছে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন। আর এর ভিত্তিতে 4159টা বিদ্যালয়ে আমরা দাবি করে থাকি। এই দাবিরও স্পেসিফিকলি একটা যৌক্তিক কারণ আছে, এটা আমার মৌখিক দাবি নয়, আমি আমার সংগঠন থেকে দাবি করলাম আর দিয়ে দেবে সরকার, এটা আমি জানি, এরকম হয় না। সুতরাং সরকারের কর্মকর্তার স্বাক্ষর করা কাগজের ভিত্তিতে আমরা দাবি করি। তৎকালীন সময়ে 2015 সালের সাবেক সচিব উপসচিব সর্দার কেরামত আলী স্যারের স্বাক্ষর করা চিঠিতে ওনার তথ্য ডাটাবেজ অনুযায়ী মন্ত্রণালয়ে তখন 2015 সালে 4159টা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নথি তাদের কাছে জমা ছিল। সেইটার ভিত্তিতে আমরা স্পেসিফিকলি একটা ফিগার দাঁড় করাই এবং প্রত্যেকটা গভর্নমেন্টের সেক্টরে যাই এবং তাদেরকে বলি যে 4159টা বিদ্যালয়, এটা আপ অ্যান্ড ডাউন হতে পারে, এটা আমরা জানি। রুট লেভেলে মাঠ পর্যায়ে গভর্নমেন্ট যদি মনে করে সার্ভে করে সেখানে আরো 500 বিদ্যালয় বাড়তে পারে, অথবা সেখান থেকে 500 বিদ্যালয় কমেও যেতে পারে। তো এই পরিপ্রেক্ষিতে যখন আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করার পরে ফার্স্ট অ্যাডভাইজারের একান্ত সহকারী সচিব সাব্বির আহমদ স্যারের সাথে আমি নিজে ফিজিক্যালি মিট করেছি বেশ কয়েকবার ওনার সাথে কথা বলার পরে। তো তখন উনি আমাকে মৌখিকভাবে একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা দাবি করতেছেন 4000-এর মতো, প্রায় 4159। জি স্যার, 4159 দাবি করি, এটা আমাদের দাবি নয়, এটা আপনার তৎকালীন সময়ের কর্মকর্তারই স্বাক্ষর করা কাগজের ভিত্তিতে আমরা দাবি করি। তো উনি বলে যে স্পেসিফিকলি স্কুল কতগুলো হতে পারে। তা আমি বলছি স্যার হয়তো 5000-এর মধ্যে, অ্যাবাউট 5000 এর মধ্যেই হবে, এর উপরে যাওয়ার কথা না। তো এইটার উপরেই ভিত্তি করে কনসালটেন্ট কমিটি ওখানে একটা প্রতিবেদন দিয়েছে গত 28শে ফেব্রুয়ারিতে। উনি ওখানে উল্লেখ করেছেন, ওনারা সুপারিশ করেছেন যে সারা বাংলাদেশের অনধিক 5000 বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণে আওতাভুক্ত করার জন্য ওরা একটা সুপারিশ প্রেরণ করেছে। তো আমরা বিশ্বাস করি ফার্স্ট অ্যাডভাইজার ওনাদের সুপারিশটা গ্রহণ করবেন এবং উনি আমাদের এই বিষয়টা দেখবেন ইনশাল্লাহ। যদি উনি না দেখেন তো পরবর্তীতে কখন কি করবো সেটা বলে। তবে আমরা চাই না কখনো আন্দোলন, আমরা সহিংস আন্দোলনও করি না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। আমাদের এখানে প্রায় এর আগে, এখন শুক্রবার অফডে থাকার কারণে শিক্ষক কমে গেছে, শত শত শিক্ষক সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। সবচেয়ে কষ্টের বিষয় আমি আপনাকে একটা জিনিস বলি,
স্কুলগুলো কেন জাতীয়করণ করা প্রয়োজন, গভর্নমেন্ট কি পাবে, একটা প্রশ্ন আসতে পারে যে আমি আপনার স্কুলগুলো কেন করব, এতগুলো স্কুল কেন করব, গভর্নমেন্টের অনেক টাকা যাবে। আমি আপনাকে বলি, একটা স্কুল যদি গভর্নমেন্ট নতুন করে এস্টাবলিশ করতে চায়, সেখানে আপনার অবকাঠামো দিক, তারপরে আপনার ছাত্রছাত্রী, শিক্ষক, সমস্ত কিছু গভর্নমেন্টকে দিতে হবে। আর আমরা যে স্কুলটা প্রতিষ্ঠিত করে আছে 2005 সাল থেকে কন্টিনিউ করে যেতেছি, আমার বিদ্যালয়টার কথা আমি বলি, আমার অবকাঠামো দিক ভালো আছে, ভবন ভালো আছে, চেয়ার ব্রেঞ্চ আছে, ইনস্ট্রুমেন্ট আছে, স্টুডেন্টস আছে এবং কোয়ালিটি সম্পন্ন শিক্ষক আছে। তো এই সব কিছু গভর্নমেন্ট ফ্রি পাচ্ছে। তো গভর্নমেন্ট যদি এই বিষয়টা আমাদেরকে দিয়ে দেয় তাহলে তো গভর্নমেন্টের লাভ হবে, লস হবে না। এবং এর পাশাপাশি আমি আপনাকে আরেকটা মেসেজ দিই, সেটা হচ্ছে সারা বাংলাদেশে এই স্কুলগুলোতে অধ্যয়নরত প্রায় 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা এই দেশের নাগরিক, অথচ তারা দেশের নাগরিকের মতো যে সুবিধাটা তার পাওয়ার কথা সেই সুবিধা সে পাচ্ছে না। মিড ডে মিল পায় না, উপবৃত্তি পায় না, ড্রেস কেনার টাকা পায় না, ব্যাগ কেনার টাকা পায় না। অথচ পার্শ্ববর্তী একটা গভর্নমেন্ট স্কুলের একটা শিশু যখন বছরের শুরুতে নতুন ব্যাগ কেনার টাকা পায়, ড্রেস কেনার টাকা পায়, 3 মাস পর পর বা 6 মাস পর যখন উপবৃত্তির টাকাটা হাতে পায়, আমার পার্শ্ববর্তী স্কুল, আমার বেসরকারি স্কুল থাকার কারণে আমার ছাত্ররা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। কেন এটা বঞ্চিত হচ্ছে? এটা কি বৈষম্য নয়? কত বড় একটা বৈষম্য একটা শিশুর সাথে করা হচ্ছে। 5 বছর থেকে নিয়ে 10 বছরের মধ্যে যে শিশুগুলো, এই যে শিশুগুলো তো প্রাইভেটে অধ্যয়ন করে, এই শিশুগুলোর সাথে এরকম বৈষম্য করা হচ্ছে। তো আমরা বিশ্বাস করি বৈষম্য নিরসনে সরকার এসেছে এবং উনি আমাদের এই বৈষম্যটা নিরসন করে দেবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ফিরোজউদ্দিন, ধন্যবাদ। সো দ্যাট এখন তো আমরা বাস্তবতা দেখছি মাটির মানে সমস্ত রাজনৈতিক দল এবং সরকার মোটা দাগে বলছেন যে যে বৈষম্যের জায়গায় বাংলাদেশ ছিল সেই বৈষম্য জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বা বৈষম্যহীন বাংলাদেশ করবার জন্য সামষ্টিক একটা উদ্যোগ চলছে, যে আপনার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে নির্বাচন। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি আপনাদের যে আন্দোলন করছেন, মাঠের প্রধান বিরোধী দল সহ রাজনৈতিক স্টেক হোল্ডার এবং সেই পার্টির নেতৃবৃন্দ আপনাদের প্রতি কি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন এবং তাদের থেকে আপনারা কি সহানুভূতি পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এর আগে যখন আন্দোলন করেছি, গত রমজান মাসে আমরা এখানে প্রায় 33 দিন কন্টিনিউ করছিলাম। এই 33 দিন কন্টিনিউ করার মধ্যে জামাতে ইসলামীর আপনার প্রয়াত দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি, উনি এসেছিলেন আমাদের মধ্যে, এবং এনসিপির ডক্টর আতিক মুজাহিদ সহ ফয়সাল ইসলাম শান্ত ভাই, এরা সহ এনসিপির 2-4 জন এসেছিলেন, এবং গণ অধিকার পরিষদের ভিপি নূর ভাই, উনি বেশ কয়েকবার 2-3 বার আমাদের কাছে গেছেন। এবং পলিটিক্যাল লিডারের মধ্যে বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে মানে ওইরকম কোনো পার্সন এখনো আসে নাই। তবে বিএনপির আপনার সিরাজগঞ্জ জেলার বিএনপির যে জেলা বিএনপির সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই বাচ্চু ভাই, উনি এসেছিলেন, উনি সহমর্মিতা প্রকাশ করেছেন, উনি একাত্মতা প্রকাশ করেছিলেন। এছাড়া বিএনপির যে সেন্ট্রাল লিডার, সেন্ট্রাল পর্যায়ের যে কেউ, এরা এখন পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি। এক্ষেত্রে আগামী দিনে ইলেকশন হলো, বিএনপি 3বার ক্ষমতায় ছিল, আগামীতেও ক্ষমতায় আসবেন, তো তাদের বিশেষ করে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের উপস্থিতি আপনারা প্রত্যাশা করেন যে আন্দোলনের বাস্তবায়নের আগে বা এই চলমান বিষয়ে তাদের উপস্থিতি, তাদের সহানুভূতি, সহযোগিতার অবশ্যই প্রয়োজন আছে? মাঠের প্রধান বিরোধী দল এখন জি, বাংলাদেশে। অবশ্যই আমরা সেই ক্ষেত্রে লবিংও করে যাচ্ছি। আমরা বেশ কয়েকবার বিএনপির অফিসে গেছি এবং আমরা লিখিত আকারে আমাদের যে স্মারকলিপিগুলো, সেই লিখিত আকারে স্মারকলিপি আমরা বেশ কয়েকবার আমাদের কাছে ড্রপ করেছি। আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবের স্যারের কাছে পর্যন্ত বরাবর ওনার বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়েছি, এবং আমরা জানি যে স্মারকলিপিটা ওনার হাতে গেছে, ওনারা অবগত আছেন। সেন্ট্রাল লিডারের রিজভি স্যার সহ এখানে জয়নাল আবদিন স্যারও এসেছিলেন, ওনাকেও মৌখিকভাবে বলা হয়েছে, উনি আসতে পারেন। নজরুল ইসলাম স্যার এসেছিলেন, উনিও এখানে আমাদের বিষয়টা জেনে গেছেন। ওনারা মোটামুটি ভাবে প্রায় 8% লোকগুলো জানে, কিন্তু তারা কোনো রেসপন্স করতেছে না। এবং তাদের পক্ষ থেকে যতটুকু তা আমি বুঝতে পারছি বা শুনতে পারছি, তারা বলতেছে যে আমরা তো এখনো বিরোধী দলেও নেই আর গভর্নমেন্টেও নেই, আমরা যে কোনো একটা পজিশনে যদি থাকতাম তাহলে আপনাদের বিষয়টা করতে পারতাম। পাশাপাশি আপনাকে আমি বলি, জামাতের নায়েবে আমির জেনারেল সেক্রেটারি, ওনার সাথে নায়েবে আমির জেনারেল সেক্রেটারির সাথে আমরা মিট করেছিলাম। ওনারাও একই কথা আমাদের বলেছে যে কোনো সরকার গভর্নমেন্ট ফান্ড করলে তখন তারা এই বিষয়টা অবশ্যই দেখবে। আর আমরা বিশ্বাস করি যে আমাদের এখানে যে শিক্ষকগুলো আছে, এর ভিতরে আপনার 100% শিক্ষকই ধরতে পারেন, এরা 100% শিক্ষকই আপনার বিএনপি মনা শিক্ষক। যার কারণে আমি আপনাকে আরেকটা মেসেজ দিচ্ছি, এর কারণেই কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময় আমরা বিভিন্ন সময় আন্দোলন করার পরে দলাপিষ্ট হয়ে গেছি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমাদের দাবিটা তারা মেনে নেয়নি। আমাদেরকে জামাত শিবির
বিএনপি, এরকম ট্যাগ লাগিয়ে বিশেষ করে আমাদের যে বিদ্যালয়ের শিক্ষকগুলো আছে বিএনপি মাইন্ডেড, কেন্দ্র কমিটি বিশেষ করে আরো ম্যানেজিং কমিটির যারা সভাপতি ছিলেন, যারা বিএনপির বিভিন্ন পদধারী নেতা ছিলেন, আবার আমাদের মধ্যে আমরা যারা শিক্ষক আছে আমাদের বিএনপির পদধারী কিছু নেতা আছে, এই বিভিন্ন ট্যাগ লাগিয়ে আমাদেরকে বৈষম্য করে রেখে দেওয়া হয়েছিল যখন আমাদের দেওয়া হয়নি। তো আমরা বিশ্বাস করি যেহেতু আমরা তাদের ট্যাগ লাগানোর কারণে আমরা হতে পারি নাই, এবং তারা যদি আসে আমরা তো তারা আসবে তো অবশ্যই, এবং তাদেরকে আসার জন্য আমরা যত প্রকারের ভোট দিয়ে বা যেভাবে সহযোগিতা করা সেটা তো আমরা অবশ্যই করবো, ইনশাল্লাহ লিগেলি সহযোগিতা করব ওনারা আসলে, এবং আমাদের দাবিটা মেনে নেবে। এবং আমাদের বিরুদ্ধে যে সাভার থানায় দিল অভিযোগ সেই সময় বিএনপি জামাত বলে, হ্যাঁ হ্যাঁ, এটা তো শাহবাগ থানায় আমাদের 5 জনের বিরুদ্ধে একটা অভিযোগ দাখিল করছি। তো আমরা মূলত জামাত শিবির আমরা যখন আন্দোলন সংগ্রাম করি সেই সময় আমাদের বিরুদ্ধে একাধিকবার জামাত বিএনপি বলে ট্যাগ লাগিয়ে সাভার মামলা দেওয়া হতো। মানে অভিযোগ দেওয়া হয়। সেই সময় আমাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা এসে আমাদের প্রোগ্রাম আর করতে দেয় না। এরকম আমরা বাধার সম্মুখীন হয়েছি। সরকারের এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির একটা বিষয় এখানে কাজ করছে। মূলত আমার প্রতিষ্ঠানটা যদি বলি, শুধুমাত্র 2014 সালে ভোট না দেওয়ার কারণে ইউনিয়ন পর্যায়ে যিনি বর্তমানে এখন চেয়ারম্যান, তাকে ভোট না দেওয়ার কারণে আমি মূলত আমার প্রতিষ্ঠানটা প্রথম ধাপে জাতীয়করণ হওয়ার যোগ্য হওয়ার পরেও আমার প্রতিষ্ঠানটা আমি জাতীয়করণ করতে পারিনি। রাজনৈতিক বিষয়, হ্যাঁ, রাজনৈতিক বিষয় অবশ্যই আছে। সেই সময় যারা এমপি ছিলেন বা স্থানীয় চেয়ারম্যান ছিলেন তাদের একটু প্রভাব ছিল। এই প্রভাবের কারণে মূলত আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণ বাদ পড়ছে। এবং পাশাপাশি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের বিরুদ্ধে শাহবাগ থানা, আমরা তো প্রত্যন্ত গ্রাম থেকে উঠেছি, যখন আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয়, এমনকি এই আন্দোলনের সময় আমাদের বাড়ি পর্যন্ত যাওয়া হয়েছে এই অভিযোগের ভিত্তিতে যে আমরা জামাত বিএনপি করি কিনা। এই বিষয়টা নিয়ে আমার বাড়িতে আমরা যখন আন্দোলন করি 30শে জুন আমি সচিবালয়ে ঢুকছি, সেই সময় আমাকে তারা 29 তারিখে আমাকে ফোন দেওয়া হয়েছে পাবনা থেকে বলছে আমি এসআই অমুক, আপনার বাসা কোথায়? এবং স্যার আমার বাসা তো গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ। আপনার নাম কি? মামুনুর রশিদ। যে বুজুর্গরা আরজি, এটা কি পাবনা জেলা? না স্যার, এটা তো আমার গোবিন্দগঞ্জ উপজেলা, আমি এখানে শিক্ষক। আপনি কি সভাপতি? সাবেক? না, সাবেক সভাপতি নয়, বর্তমান সভাপতি। এবং আমি এখানে আগামীকাল কর্মসূচি আছে। উনি এটা বলে কেটে দেওয়ার পরে 30 তারিখে আমাদের কর্মসূচি। 30 তারিখে আমাকে 1:30টার দিকে ফোন দিল গাইবান্ধা জেলার গোলাম সরোয়ার এসডি এনএসআই থেকে। দেওয়ার পরে পরবর্তীতে আমি আবার ফোন দিলাম যে স্যার আমাকে কেন ফোন দিলেন, বিষয়টা কি? হচ্ছে তেমন কোনো বিষয় নয়। বলার পরে আমার বাড়ি পর্যন্ত যাওয়ার পূর্বেই আমার যে পথচারী আছে বা যারা বিএনপি এবং বিএনপি করে এবং বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক, তার কাছ থেকে তথ্য নিয়েছে, বলছে না তারা কোনো দল পার্টিতে নেই, তারা পারিবারিকভাবে সবাই শিক্ষক এবং প্রধান শিক্ষক, সেই ক্ষেত্রে তারা কোনো দল পার্টিতে নেই। এটা বলার পরে তারপরে আর কোনো কিছু হয়নি। কিন্তু এইবার আন্দোলন আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে মহাসচিব, সভাপতি, সাংগঠনিক এবং আমাদের প্রচার সম্পাদক সহ অনেকের বাড়িতেই পুলিশ প্রশাসন গেছে। আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের মূলত আজও অবধি আমরা জাতীয়করণ পাইনি। আপনাকে এসটিভি 52 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সাচ্চি। তবে এই বিষয়ে যে হলো গ্রাম থেকে যে নিয়মিত মানে বছরের বছর শিক্ষক আসছেন, কেউ অসুস্থ হচ্ছেন, মারাও গেছেন, এই যে বিশেষ করে এই মানুষগুলোর জীবনে নিরাপত্তা, তারপর পরিবার থেকে আসছেন, তাদের পরিবার থেকে টেনশন, সন্দেহ, সংশয় কাজ করে না তাদের? ধন্যবাদ। মূলত কেউ চায় না যে আন্দোলনে আসুক, আন্দোলনটাকে সবাই পরিহার করতে চায়, কিন্তু নিজের প্রয়োজনে, নিজের দাবি আদায়ের জন্য আন্দোলনে আসতে সবাই বাধ্য হয়। আমরা চাই এই যে একটা আতঙ্কের জায়গা আন্দোলন, এই আতঙ্কের জায়গা যেন শিক্ষকের মাঝে না থাকে। একজন শিক্ষক বা একজন শিক্ষিকা যখন এই মাঠে আসে, আমরা বিশেষ করে শিক্ষক, আমাদের নিরাপত্তার বিষয়টা আলাদা, কিন্তু একজন মহিলা শিক্ষকের ক্ষেত্রে আন্দোলনে আসে, সেই গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে, পঞ্চগড় থেকে বা সে বরিশাল থেকে বা সিলেট থেকে বা খুলনা থেকে আসা খুব টাফ হয়ে যায়। তারা পারিবারিকভাবে এই বিদ্যালয়ের শিক্ষক হওয়ার পারিবারিকভাবে তারা অনেক নির্যাতিত, কারণ দীর্ঘদিন চাকরি না হওয়ার কারণে তারা যখন প্রতিষ্ঠানে যায় দেখা যায় পারিবারিকভাবে তার পরিবার থেকে অনেকেই বাধাগ্রস্ত করে, হেনস্থা করে, তারা আমাদেরকে এই ধরনের কথা বলে। পাশাপাশি আমাদের অনেক পরিবার আবার সচ্ছল আছে বা অনেক পরিবার পারিবারিকভাবে শিক্ষিত, তারা যায় যে না আপনারা যান অধিকার আদায়ের জন্য, এটা তো আর কিছু না। তো আমি মনে করি যে আজকে যে বৈষম্য সরকার, বৈষম্য নিরসনের জন্য এই বর্তমান সরকার অনেক ক্ষেত্রে বৈষম্য নিরসন হয়েছেন। আপনারা দেখেছেন যে
বর্তমানে এই সরকার আসার পরে বিশেষ করে দেশের 54 বছরে কোনো ইত্যাদি মাদ্রাসা কিন্তু এমপিও হয় নাই। এইবার কিন্তু গভর্নমেন্ট সরকার উদ্যোগ নিয়েছে এবং তাদের জন্য বরাদ্দ রেখেছে। গতকাল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পূর্ণাঙ্গ শর্ত শিথিল করে তাদের একটা এমপিও নীতিমালা প্রণয়ন করেছে এবং আমাদেরও এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য একটি চিঠি করেছেন এবং কনসালটেশন কমিটি আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ সুপারিশ করেছে। আমি মনে করি মন্ত্রণালয়ে অথবা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তৎকালীন সরকারের কিছু কর্মকর্তা থাকার কারণে মূলত তারা চায় না যে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হোক। আমাদের বর্তমান সরকারের যে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য নিরসনের যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগটা বাস্তবায়ন হোক। আমি মনে করি এই প্রাথমিক শিক্ষা নন এমপিও হাই স্কুল, কলেজ এবং ইত্যাদি মাদ্রাসা যদি পূর্ণাঙ্গভাবে, যেহেতু দুটো অলরেডি হয়ে গেছে, আমাদেরটা চিঠি হয়েছে, তো এটা যদি বাস্তবায়ন হয়, আর বিশেষ করে বাস্তবায়ন না হওয়ার পক্ষে অনেক আমলা এখনো কাজ করছে। আমি মনে করি এদের বিরুদ্ধে আমলাদের আমলাতান্ত্রিক জটিলতা, পাশাপাশি আপনারা টেবিলে রেখে 4000-এর মধ্যে 1300 নিয়েছেন যাচাই বাছাই করে, আবার এই আমলাতান্ত্রিক জটিলতা, সেই ক্ষেত্রে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন সরকারের, আসলে শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনাদের অবস্থান থেকে ওনারা কি ধরনের ভূমিকা রাখছেন বা খোঁজখবর রাখছেন এই বিষয়ে? মূলত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যখন আমার 3 ফেব্রুয়ারি চিঠিটা হয়, চিঠি হওয়ার পরে প্রায় 10-15 দিন আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরেও যখন আমাদের বিষয়ে সদিচ্ছা পোষণ না করে, তখন বাধ্য হয়ে আমরা 16 ফেব্রুয়ারি থেকে আবারও জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করি। প্রায় 33 দিন আন্দোলনের মাঝে আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা একান্ত সচিব স্যারের সাথে সাক্ষাৎ করে উনি বলেন, আমরা তো চিঠি করে দিচ্ছি, এখনো কেন আপনাদের চিঠি মাঠ পর্যায়ে গেল না? ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তার এই কথার পরিপ্রেক্ষিতে উনি এই কথা বলেছেন যে প্রয়োজনে আমি আবারও চিঠির ব্যবস্থা করে দেব। এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আন্দোলন স্থগিত করে বাসায় ফিরে যাই এবং পরিশেষে আমাদের 28 ফেব্রুয়ারি 2025 তারিখে আমাদের একটা উপকমিটি এটা গঠন করা হয়। এই উপকমিটির মাধ্যমে, প্রাথমিক শিক্ষা উপকমিটি, এই উপকমিটির মাধ্যমে মূলত আমাদের কনসালটেশন কমিটি আবার মাঠ পর্যায়ে আবার জরিপ করেন। জরিপ করে তারা আমাদের যেহেতু 3 পার্বত্য জেলা স্কুল আমাদের সাথে সম্পৃক্ত ছিল না, তো সেই ক্ষেত্রে 3 পার্বত্য এবং ছিটমহল আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনধিক 5000 বিদ্যালয়, 5000-এর নিচে 4000 উপরে তো বিদ্যালয় জাতীয়করণের জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আমি মনে করি বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমরা কিন্তু একটা আলোর মুখ দেখছি, যেটা 2009 সাল থেকে অদ্যাবধি 19 সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী নিজ বিদ্যালয়ের নামে দেওয়ার পরেও আমরা কিন্তু জাতীয়করণের মুখ দেখতে পাইনি। আমাদের বিদ্যালয়গুলো যাচাই বাছাইয়ের পরে কিন্তু আমরা বলতে পারিনি জাতীয়করণ হবে। কিন্তু আমরা এখন একটা স্বপ্ন দেখছি, যেহেতু বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে যেন বৈষম্য না থাকে এটা চেষ্টা করছেন এবং সেই লক্ষ্যে শিক্ষার 3টে বিষয়, যে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রাইমারি, সব ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি মনে করি এটা বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কলেজ, মাদ্রাসা কোনো শিক্ষক এই রাজপথে আন্দোলন করতে আসবে না। তাই আমাদের দাবি, যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কোনো সচিব বা কোনো পরিচালক বিগত সরকারের যে কাজগুলোকে মানে যথাযথ বাস্তবায়নের চেষ্টা করে এবং বর্তমানে সরকারের কাজগুলোকে যেন বাস্তবায়ন না হয় এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে বা তারা এরকম গোপন প্রচার চালায়, সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের বিষয়ে নজরদারি রেখে যেন এই প্রাথমিক বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণ হয় এবং কোনো ক্ষেত্রে যেন বৈষম্য না থাকে, আমরা এই সরকারের কাছে এই দাবিটা জানাই। কিন্তু আমি দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ প্রাথমিক শিক্ষা তালিকাভুক্ত বা তাদের সমস্যা সমাধানের জন্য এই শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মামুনুর খোকন গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করলেন। আমি পর্যায়ে মহাসচিব বিরোধী আপনার কাছে আসছি, যে 4000-এর মধ্যে 1300 লিস্টে রেখেছেন বা টেবিলে নিয়েছেন, এই নির্বাচনের আগে যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে নির্বাচনের পরে বাস্তবায়নের দিকে যায়, আরো 2700-এর উপরে বাকি রয়েছে। সেক্ষেত্রে বিষয়টা যে সমস্যা বা আপনাদের উদ্দেশ্য মিশন সেটা অনেক বিলম্বিত হবে না? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই যে এখানে যে 1300 বিদ্যালয় যে গভর্নমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এরকমটা নয়।
এরকমটা নয়। এই 1300 বিদ্যালয় আমি প্রাথমিক হ্যাঁ আমি শেষ করি আপনাকে। প্রাথমিক পর্যায়ে তৎকালীন সময়ে যখন আপনার তৎকালীন সরকার যখন ঘোষণা করে 2013 সালে 27/5 2012 সালের পূর্বে থেকে প্রতিষ্ঠিত শুরু করে রেজিস্ট্রেশন, অস্থায়ী রেজিস্ট্রেশন, স্থায়ী রেজিস্ট্রেশন, এমপিও ভুক্ত, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে 3টা স্টেপে ভাগ করা হয়। 3টা স্টেপে ভাগ করে বিদ্যালয়গুলোকে যাচাই বাছাই করা হয়। তো যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে আমাদের বিদ্যালয়গুলো ছিল। এখানেও 1300 বিদ্যালয় ছিল। এখানে 26,000 একটা ফিগার তারা তৈরি করে নেয় যে 26,000 বিদ্যালয়কে তারা জাতীয়করণ করে দিবে বা করে দিয়েছে। এর মধ্যে 2-1টা হয়তো বাদ থাকতে পারে মামলা জনিত কারণে আর কি। তো 26,000 তারা ফিগারটা ফিল আপ করে নেয়। ওই 26,000 ফিগার ফিল আপ করতে যায় মাঠ রুট লেভেল থেকে ওই 1300 আমাদের বর্তমানের 1300 সহ ইন টোটাল তারা 26,000 আর এই 1300 সহ তারা যাচাই বাছাই করে নেয়। তো এইটা আমি বলতেছি যে ওই 26,000 এর সাথেই এই 1300 যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন। আর ওই সময় যাচাই বাছাই স্টপ করে দেওয়া হয়। যাচাই বাছাই 2017 সালে যখন স্টপ করে দেওয়া হয় তখন অনেকগুলো বিদ্যালয় ছিল, চলমান ছিল, কিন্তু বিদ্যালয়গুলো তখন যাচাই বাছাই প্রক্রিয়া করে নাই, যেহেতু জাতীয়করণের এদিকে কোনো কাজ নাই, সুতরাং স্টপ করে দিয়েছিল। তো ওই জন্য আমরা বলি যে 1300 যাচাই বাছাই হয়ে গেছে, এটা শেষ। আর পুনরায় ওইটা প্রয়োজনে তো গভর্নমেন্ট আবার আগের যাচাই বাছাই যে ওইটা স্বীকৃতি দেবে বা ওইটা ধরে রাখবে এটাও নয়। আমরাও বললি নেই গভর্নমেন্টকে যে যাচাই বাছাই করা হবে না। আমরাও চাচ্ছি যে ওই 1300 সহ ইন টোটাল অনধিক 5,000 বিদ্যালয়কে পুনরায় যাচাই বাছাই করে তথ্যপত্র ডাটা রুট লেভেল থেকে আবার কালেক্ট করে নিয়ে এসে যদি আমার যোগ্যতা থাকে এবং তৎকালীন সময়ের যে গেজেট ছিল, রাষ্ট্রপতির গেজেট 2013 সালের গেজেট মূলে, ওই গেজেটের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আমি ন্যায্য দাবি হই, আমি যদি পাই, তা আপনি আমাকে দেবেন না কেন? তা আমাদের যুক্তি হচ্ছে এটা যে অনধিক 5,000 বিদ্যালয় আছে, এই অনধিক 5,000 বিদ্যালয়কে অতি দ্রুত আবার যাচাই বাছাই করে তাদের শর্তর সাথে মিল রেখে এই বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণ করে নেওয়া। আপনাকে ধন্যবাদ জনাব ফিরোজউদ্দিন, গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত দিয়ে বাস্তবভিত্তিক আলোচনা এগুলো উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, এই দেশ, এই মাটি আমার আপনার সকলের, এবং আগামীতে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ হবে। শিক্ষার ক্ষেত্রে যেন ন্যায়, ন্যায্যতা, সমতা, মানবতার বিষয়টা স্পষ্ট আমরা বাস্তবে দেখতে পাই, এবং আগামী দিনে বাংলাদেশে যেন প্রাথমিক শিক্ষার লেভেলটা প্রকৃত আধুনিক বিশ্বের সাথে সঙ্গতি রেখে সেই জায়গায় রাষ্ট্র সংস্কার করেন, এবং যে 4,000-এর উপরে শিক্ষা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার ব্যাপারে সরকার তার ম্যানেজমেন্টে নিতে চাচ্ছেন, সেটা আমরা আমাদের আলোচনার পক্ষ থেকে প্রত্যাশা করি। এবং আপনারা এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড, তার মেরুদণ্ডের মূল যে জায়গাটা প্রাথমিক শিক্ষা, সেই জায়গাটার জন্য আমাদের আগামী দিনে সরকার কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারেন। সেখানে শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার অবকাঠামো, এবং যারা কোমলমতি শিশুরা শিক্ষা গ্রহণ করবে তাদেরকে যেন জাপানের মতো, ইউরোপের মতো, আমেরিকার মতো মিডিয়াম একটা এনভায়রনমেন্টে তাদের প্রতিভার বিকাশ ঘটানোর জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেন, সেদিকে মনোযোগ এবং তার গুরুত্ব দেন, সেই প্রত্যাশা রেখে আবারও আমি আজকের এই STV 52 এর আলোচনায় আপনাদের সমস্যা, বিশেষ করে প্রাথমিক শিক্ষার সমস্যা এবং আন্দোলন নিয়ে কথা বলবার জন্য এই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মামুনুল হোসেন খোকন এবং ফিরোজউদ্দিন, আপনাদের উভয়কে আমাদের আয়োজনের পক্ষ থেকে আমি নজরুল ইসলাম সাচি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। STV 52 সকল কলাকৌশলী এবং সাধারণ সম্পাদক ও সভাপতিকে। মূলত প্রাথমিক শিক্ষা এমন একটা জায়গা যেখানে মানুষ যে শিক্ষা না নিলে কোনো দিন মন্ত্রী, সচিব, সাংবাদিক, পুলিশ, আর্মি বলেন, উকিল কেউ হতে পারে না, তৈরি করতে পারেন। হ্যাঁ, তো প্রাথমিক শিক্ষা উপেক্ষা করে কেউ কিন্তু মানে উচ্চ শিক্ষা যেতে পারে না। আমি মনে করি যে প্রাথমিক শিক্ষা আমাদের শিক্ষার মূল ভিত্তি। এটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি, রাষ্ট্র বা সমাজ যদি গুরুত্ব দিতে পারে, তাহলে আমাদের দেশ, জাতি আর উন্নত হবে। আজকে প্রাথমিক শিক্ষা এমন একটা জায়গায় অবস্থান করছেন যে একজন শিক্ষকের মর্যাদা বাংলাদেশের 3য় শ্রেণী। এখানে শিক্ষকের মর্যাদা হওয়ার কথা সবার উপরে, সেই জায়গায় প্রাথমিক শিক্ষার মর্যাদা আজকে সর্বনিম্নে। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে প্রাথমিক শিক্ষাটাকে ঢেলে সাজানোর, এবং পাশাপাশি আমাদের এই শিক্ষা ব্যবস্থা আর যেন কোনো বৈষম্য না থাকে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা
আজকে আমাদের দেশে মেট্রো রেল, আজকে মেট্রো রেল দিয়ে আমি কি করবো যদি শিক্ষাই যদি অর্জন না হয়? আজকে যে শিক্ষকেরা তাদের পেটে ভাত নেই, আজকে তারা মানবতার জীবন যাপন করেছে, আমাদের কখনো ঈদ আসে না, আমাদের সংসারের ছেলে মেয়ে কখনো আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি না, আমাদের ছেলে মেয়েকে কখনো ভালো পোশাক দিতে পারি না। এখানে তো বড় বড় পর্যায়ের বৈষম্য আমরা দেখতে পাই। পাশাপাশি আমরা অন্য শিশুকে শিক্ষাদান করলেও আমার নিজের শিশুকে আমরা শিক্ষাদান দিতে পারি না, ভালো একটা পরিবেশে লেখাপড়া করতে পারি না। আমরা সেই প্রত্যাশা করবো জনাব শিক্ষকগণ, আগামীর বাংলাদেশ হবে ন্যায়, ন্যায্যতা, মানবতার বাংলাদেশ। সেখানে উঁচু নিচু ভেদ অভেদের পার্থক্যটা আমরা খুব কমই দেখবো, যাতে একটা মিনিমাল লেভেলে বাংলাদেশ আসে। সেই জায়গাতে সংস্কারক আবারও ফিরোজউদ্দিন, আমাকে আপনাদের দুজনকেই আমাদের এসটিভির আয়োজন, টিভির আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি নজরুল ইসলাম সাজি। জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনার এসটিভি 52 এর কলা কৌশলী সবাইকে আমার আন্তরিক পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমার শেষ কথা হচ্ছে একটাই, প্রত্যেকটা শিক্ষার ভিত্তি গড়ায় প্রাথমিক, মূল ভিত্তি হচ্ছে বেজ হচ্ছে প্রাথমিক, আর সেই বেজটা আর্কিটারি হচ্ছে আমরা, সেই বেজটাকে তৈরি করে দেয় প্রাথমিক শিক্ষার আমরা। তো আমরা যারা সরকারি স্কুলের শিক্ষক আছে, পাশাপাশি আমরা বেসরকারি স্কুলের শিক্ষকগুলো তাদের মতো সমপর্যায়ে কষ্ট করে যাচ্ছে। তো আমি আপনার মাধ্যমে অনেক প্রধান উপদেষ্টা বলার ব্যাপারে আর একটা মেসেজ আবারও বলতে চাচ্ছি, উনি আমাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদের এই বিষয়টা দ্রুত একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি আবারও 20,000 শিক্ষক পরিবারের পক্ষ থেকে এসটিভি 52-কে ধন্যবাদ জানাচ্ছি এবং 20,000 অভুক্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বেসরকারি প্রাথমিক শিক্ষা তালিকাভুক্ত এবং শিক্ষকদের মূল্য মর্যাদার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা, পর্যালোচনা শুনেছি। এই আন্দোলনের প্রধান দুজন ব্যক্তিত্ব মামুনুর রশীদ খোকন এবং ফিরোজউদ্দিন। দর্শক, আমি বারবার বলছি যে এই দেশ সেই দেশ কবে হবে, তবে কথাই নয়, আমরা সবাই কাজে বড় হব। আমরা যে যেখানে আছি নাগরিক দায়িত্ব পালন করব এবং আমাদের রাষ্ট্র যেন যথার্থ আধুনিক বিশ্বে উন্নত থেকে উন্নততর বাংলাদেশকে নিয়ে যেতে পারে এবং আমরা ওই জন্য একদিন আগামী দিনে সেই ব্রিটেনের মতো অক্সফোর্ড, আমেরিকার মতো হার্ভার্ড সেই প্রতিষ্ঠান সৃষ্টি করার ক্ষেত্রে, সেই নজির সৃষ্টি করার দিকে আমরা যেতে পারি। তবে সেটা প্রাথমিক শিক্ষার জায়গাটা, লেভেলটাকে উন্নত থেকে উন্নততর করার মধ্য দিয়ে আগামী দিনের সরকার, বর্তমান সরকারের রেখে যাওয়া যে ব্যবস্থাপনা, সেটা যদি যুগোপযোগী হয়, কার্যকরী হয়, সেই যুগোপযোগী কার্যকরী ব্যবস্থাপনার দিকে যাবেন, হাঁটবেন। আপনারা আমাদের আজকের এই আলোচনা বা পর্যালোচনা প্রোগ্রামটা আপনি দেখবেন, আপনি কমেন্টস করবেন, মতামত দিবেন। আপনাদের দেখা পর্যালোচনা কমেন্টসকে আমরা স্বাগত জানাই। আপনারা সবাই এসটিভি 52 এর পক্ষে সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি নজরুল ইসলাম সাজি।